আগামীতে প্রধান রাজনৈতিক শক্তি হবে জোটবদ্ধ ধর্মভিত্তিক দল, আশা ইসলামী আন্দোলনের। সংখ্যানুপাতিক ভোট ও আগে স্থানীয় নির্বাচনের দাবিতে একাত্মতা জামায়াত ও এনসিপির। ভোট বানচাল কিংবা বিলম্ব করতে সামনে আনা হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতি। ষড়যন্ত্র করে নির্বাচনী ট্রেন থামানো যাবে না, হুঁশিয়ারি বিএনপির। জাতীয় আগে স্থানীয় ভোট নয়। বুলেটের পর এবার হবে ব্যালট বিপ্লব। এনসিপি ক্ষমতায় গেলে বিচার হবে আওয়ামী আমলের আর্থিক কেলেঙ্কারি। ব্যবসা খাতে নৈরাজ্যের জন্য বড় ব্যবসায়ীদের দুষলেন নেতারা। এনবিআর কর্মীদের কমপ্লিট শাটডাউনে থমকে রাজস্ব আদায়। ব্যাহত আমদানি রপ্তানি কার্যক্রম, দিনে ২৫০০ কোটি টাকা ক্ষতি, দ্রুত সমাধানের আহ্বান ব্যবসায়ীদের। এবং জুলাই থেকে ৪০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে রাজি নয় আইএসপিএবি। বাধ্য করা হলে হিতের বিপরীত হওয়ার হুঁশিয়ারি। সর্বনিম্ন খরচ ৮০০ করার প্রস্তাব। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। আগামী দিনে প্রধান রাজনৈতিক শক্তি হবে জোটবদ্ধ ইসলামী দলগুলো। শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে আশা প্রকাশ করেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, জাতীয় আগে স্থানীয় নির্বাচন, সংস্কার ও জুলাই হত্যাযজ্ঞের বিচার সহ ১৬ দফা দাবি জানায় দলটি। সমাবেশে অংশ নিয়ে একাত্মতা জানায় জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দল। স্লোগান মুখর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ময়দান। বৃষ্টি উপেক্ষা করেই অবস্থান করেন লাখো মানুষ। মহাসমাবেশে অংশ নেন জামায়াত ইসলামী, এনসিপি, এবি পার্টি, নেজামে ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতারাও। বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানো সম্ভব। দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আটকাতে পারবে না রাষ্ট্র সংস্কার। ৫ই আগস্ট আমরা দাঁত ভাঙা জবাব দিয়েছি। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্র নস্যাৎ না হবে আমরা একতাবদ্ধ থাকব। অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানাচ্ছি। সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া ভোট গ্রহণযোগ্য হবে না জানিয়ে নির্বাচন সামনে রেখে ইসলামী ও গণতন্ত্র মনা দলগুলোকে এক কাতারে আসার আহ্বান জানান নেতারা। দুর্ভাগ্যের বিষয়, একটি কি দুটি দলের কারণে পিআর পদ্ধতিকে উচ্চ কক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না। আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। পরে জুলাই হত্যাযজ্ঞের বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, জাতীয় আগে স্থানীয় নির্বাচন এবং ইসলামী দলগুলোর ঐক্যসহ ১৬ দফা ঘোষণাপত্র পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র। মাঠে ময়দানে সোচ্চার না থাকি। প্রধান অতিথির বক্তব্যে দলের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি হবে জোটবদ্ধ ইসলামী দলগুলো। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। সংস্কার ছাড়া নির্বাচন হলে ফের ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা জানান নেতারা। মহাসমাবেশ থেকে আগামী জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরল ইসলামী আন্দোলন বাংলাদেশ। নেতৃবৃন্দের দাবি, আগামী দিনে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে উত্থান ঘটবে জোটবদ্ধ ইসলামী দলগুলো। এখন দেখার বিষয় সাধারণ মানুষেরা নতুন শক্তিকে কতটুকু গ্রহণ করে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ভোট বানচাল কিংবা বিলম্ব করতেই সংখ্যানুপাতিক পদ্ধতি সামনে আনা হচ্ছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দলটির নেতারা বলছেন, ষড়যন্ত্র করে কেউ নির্বাচনী ট্রেন থামাতে পারবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট সম্ভব নয় বলেও অবস্থান দলটির। ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জিয়া আর্কাইভের উদ্বোধনী অনুষ্ঠান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ যোগ দেন বিশিষ্টজনেরা। বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সব বিষয়ে একমত করতে চাওয়া নিয়ে প্রশ্ন তোলেন সালাউদ্দিন আহমেদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের নিয়ত কি? সবাইকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে। এই যদি নিয়ত হয় তাহলে কি ঐক্যমত্য হবে?
পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে যারা নির্বাচন চায় তাদের উদ্দেশ্য নির্বাচন বিলম্ব বা বানচাল করা। বাংলাদেশে এই আনুপাতিক হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া। এদিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেটেম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠেছে, একে ষড়যন্ত্র করে কেউ থামাতে পারবে না। দেশের মানুষ নির্বাচনমুখী হয়েছে, এটিকে কোনো ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবেন না। দাবিয়ে রাখার চেষ্টা করলে সে ষড়যন্ত্র সার্থক হবে না। সিলেটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাফ জানান, বিএনপি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়। বিএনপি হচ্ছে জনগণের দল, জনগণের সমর্থন নিয়ে দল, সুতরাং আমরা জনগণের সাথে সবসময় থাকি, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন জাতির কাম্য। এটা শুধু বিএনপির কথা নয়, সারা দেশের মানুষ অপেক্ষা করছে। বিএনপি ক্ষমতায় এলে দেশের অবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি 18 মাসে 1 কোটি চাকরি সংস্থানের প্রতিশ্রুতি দেন আমির খসরু। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির তৃণমূলে শুরু হয়ে গেছে নানামুখী প্রস্তুতি, কিন্তু প্রার্থিতা আদায়ে নেতাদের এবার দিতে হবে কঠিন পরীক্ষা। ত্যাগ ও সংগ্রামের পাশাপাশি গুরুত্ব পাবে জনসম্পৃক্ততা ও জুলাই অভ্যুত্থানের চেতনা। এমনই বার্তা দিলেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য সালাউদ্দিন আহমদ। দলের টিকিট প্রত্যাশীদের গতিবিধি এখন থেকে নজরে রাখা হচ্ছে বলেও জানান তিনি। আহমেদ সারিহিনের রিপোর্ট। কখনো প্রতিবাদ, কখনো বিক্ষোভ, আবার কখনো জনগণের দাবি নিয়ে প্রায় 17 বছর রাজপথে সংগ্রাম করেছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। সবকিছুর মূলেই ছিল বিগত সরকারের বিদায় ও নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের দাবি। গত বছরের 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে হাসিনা সরকার পালাতে বাধ্য হলে নতুন করে সুযোগ তৈরি হয় সেই কাঙ্ক্ষিত ও প্রতীক্ষিত নির্বাচন আয়োজনের। ফ্যাসিবাদের পতনের পর কেটেছে প্রায় 11 মাস। ভোটের প্রশ্নে নানা সমীকরণে আগামী ফেব্রুয়ারিতে শর্ত সাপেক্ষে নির্বাচনের সম্ভাব্য সময় বেছে নিয়েছে সরকার। যদিও রোডম্যাপ ঘোষণার আগেই দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। এমন ঘোষণায় নির্বাচনের সম্ভাব্য সময়ের 7-8 মাস আগেই জনসম্পৃক্ততা ও দলের পক্ষে ভোট টানতে মাঠে নেমেছেন মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় প্রতীকে নিজেদের টিকিট নিশ্চিতে বিভিন্ন স্থানে ইতিমধ্যে ব্যানার ফেস্টুনও সেটেছেন অনেকে। আমরা একটি রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি সবসময় আছে এবং ছিল এবং থাকে। সারা বাংলাদেশের প্রত্যেকটি এলাকাতেই সাধারণ মানুষের সাথে কথা বলছি, আমরা তাদের মতামত নিচ্ছি, তাদের সাথে তাদের কি সমস্যাগুলো রয়েছে, কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করা যায়। আগামী নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে কঠিন পরীক্ষা দিতে হবে নেতাকর্মীদের, এমনটাই জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য সালাউদ্দিন আহমদ। বলছেন, শুধু ত্যাগী বা সংগ্রামী হলেই হবে না, মনোনয়ন প্রত্যাশীদের থাকতে হবে জনগণের সমর্থন সহ নানা যোগ্যতা। যে শুধুমাত্র ত্যাগ তিতিক্ষার উপর নির্ভর করে আমরা প্রার্থী সিলেকশন করব না। আমরা প্রার্থী সিলেকশন করব বর্তমান বাংলাদেশের জন আকাঙ্ক্ষা অনুযায়ী, জনপ্রত্যাশা অনুযায়ী, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট অনুযায়ী। শুধুমাত্র তার ত্যাগ তিতিক্ষাকে দেখি, জনগণের প্রত্যাশাকে যদি অবহেলা করি সেটা ভুল হবে। বৃহত্তর দল হিসেবে বিএনপি যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে সালাউদ্দিন আহমদ জানান, হাতের সময় থাকায় দলের টিকিট প্রত্যাশীদের নজরে রাখা হচ্ছে। নির্বাচনের প্রস্তুতি বিএনপি সবসময় ছিল, নির্বাচনমুখী দল হিসেবে সবসময় থাকে। আমরা যেটা করি সেটা আপডেট করি। নির্বাচন অনুষ্ঠানের জন্য শুধু প্রার্থী বাছাইয়ের বিষয় নয়, নির্বাচনী ইশতেহার, ম্যানিফেস্টো এগুলো আমাদেরকে প্রস্তুত করতে হবে। নির্বাচনী তফসিলের পর শরিকদের সঙ্গে আসন বন্টনের বিষয়গুলো সামনে আসবে বলেও জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার ইতিহাসের সর্বোত্তম নির্বাচন উপহার দিতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে কথা বলেন তিনি।
ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, একদম সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে জনগণকে আমাদের ইতিহাসের একটা সবচেয়ে ভালো ইলেকশন উপহার দেওয়া। আমরা আশা করছি এটা প্রশাসনকে সাথে নিয়ে, পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে, আপনারা সাংবাদিক আছেন তাদেরকে সাথে নিয়ে এবং জনগণকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশনে আমরা করতে পারবো। জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে রাজনৈতিক দলগুলো। ৩৬ দিন কর্মসূচি পালন করবে বিএনপি ও জামায়াত। শহীদদের জন্য দোয়া, পরিবারের জন্য বিশেষ সম্মাননা এবং আলোচনা সহ সভা থাকছে বিভিন্ন আয়োজন। ছাত্র জনতার ৩৬ দিনের আন্দোলনে পাল্টে গেছে দেশের রাজনৈতিক গতিপথ। গণঅভ্যুত্থানের মুখে পতন হয়েছে আওয়ামী লীগের ১৫.৫ বছরের শাসনে। সেই অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে নানা আয়োজন হাতে নিয়েছে রাজনৈতিক দলগুলো। ২৪-এর গণঅভ্যুত্থান স্মরণে ১ জুলাই সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে আলোচনা সভা করবে বিএনপি। শনিবার দুপুরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভেন্যু পরিদর্শন করেন আয়োজক কমিটির সদস্যরা। পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পাশে থেকে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি। ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত যাব, মানে ৫ই আগস্টকে সামনে রেখে আমাদের প্রোগ্রামটা হবে ৬ আগস্ট। যাদের সন্তানরা পৃথিবী থেকে চলে গেছেন গণতন্ত্র ফেরানোর জন্য, তাদেরকে বিশেষ মর্যাদা দিতে হবে এই জুলাই আগস্টে। এদিকে দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা দিয়েছে জামাত। ১ জুলাই আন্দোলনে শহীদ, আহত এবং পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় হবে দোয়া মাহফিল। ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিলের মধ্যে দিয়ে শেষ হবে মাসব্যাপী কর্মসূচি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান। শহীদ আবু সাইদ তার এই সাহসী জীবনদান, সেই স্মরণে আমরা রংপুরে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। ৩৬ দিনের মাসব্যাপী কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর। অবিলম্বে রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে যুক্ত করা এবং রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্ত বাতিলে ৫ আগস্ট পর্যন্ত সময় দিয়ে শেষ হলো ২ দিনের রোড মার্চ। সরকার সরে না এলে হরতাল, অবরোধের মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ। স্টারলিংকের সঙ্গে চুক্তি বাতিল এবং যুক্তরাষ্ট্র, ভারত সহ সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সব অসম চুক্তি বাতিলের দাবি নেতাদের। বামদল ও সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের ব্যানারে শুক্রবার ঢাকা থেকে শুরু হওয়া রোড মার্চ শনিবার বিকেল ৩টায় পৌঁছায় চট্টগ্রামে। পরে নগরীর বারেক বিল্ডিং মোড় থেকে স্লোগানে বন্দর ভবনে পৌঁছায় রোড মার্চটি। সেখানে সমাবেশে বক্তারা নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দর রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালনা, রাখাইনে করিডোর স্থাপনের উদ্যোগ বাতিল সহ জাতীয় স্বার্থের পরিপন্থী যে কোনো ধরনের উদ্যোগ বন্ধে দেশের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমরা বন্দর লিজ দেব না, লক্ষ্য দুর্নীতিমুক্তভাবে রাষ্ট্রীয় মালিকানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দিয়ে পরিচালনা করব। রাখাইন এইখানে করিডোর দেওয়া মানে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়িয়ে ফেলা, এইটা আমরা হতে দেব না। এই সময় দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। আমরা আগামী জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি আমরা উদযাপন করব। তারপরে হরতাল, অবরোধ সহ কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। এনসিপি ক্ষমতায় গেলে ১৫ বছরের আর্থিক কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মুখ্য সংগঠক শাহরিজ আলম বলেছেন, অল্প কিছু মানুষ দেশের ৯০% ব্যবসা নিয়ন্ত্রণ করে সাম্রাজ্য করে তুলেছে। আন্তর্জাতিক এমএসএমই দিবসের আয়োজনে বক্তারা বলেন, বুলেটের পর এবার হবে ব্যালটের বিপ্লব। দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের নিয়ে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন নামে সংগঠনটি সারা দেশের উদ্যোক্তা নিয়ে কাজ করছে। ১০ বছরে ১ লাখ উদ্যোক্তা তৈরি করে ১ কোটি লোকের চাকরির ব্যবস্থার লক্ষ্য ঠিক করে তারা। এবারে প্রথম সংগঠনটি বড় আয়োজনে পালন করল জাতিসংঘ স্বীকৃত এমএসএমই দিবস।
আলোচনা সভায় যোগ দেন এনসিপির নেতারা। মূল প্রবন্ধে বলা হয় 100 টাকার মধ্যে ব্যাংকগুলো মাত্র 12 টাকা এসএমই খাতে ঋণ দেয়। সভায় এনসিপির মুখ্য সংগঠক ব্যবসা খাতে নৈরাজ্যের জন্য বড় ব্যবসায়ীদের ভূমিকাকে দায়ী করেন। নেগোসিয়েশনের মধ্যে হাত মিলিয়েছে এবং এই রাজনীতিবিদরা সরকারের টেন্ডার থেকে শুরু করে যত বিজনেস অপরচুনিটি আছে এগুলো একদম ইলিগালি অযৌক্তিকভাবে কিছু মানুষের মধ্যে কুক্ষিগত করে ফেলেছে। এই কালচারটা থেকে আমাদের বের হয়ে আসার জন্য আমাদের একটা চক্রের বিরুদ্ধে ফাইট করতে হবে। একই সভায় তরুণদের দিয়ে চাঁদাবাজি মাস্তানি করে টাকা আয়ের পথ বন্ধ করা হবে বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। এনসিপি ক্ষমতায় গেলে 15 বছরের আর্থিক কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে বলেও জানান তিনি। আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করব, এটাতে বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো সন্দেহের কোনো অবতারণা রাখার প্রয়োজন নেই। বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে, আগামীতে হলো ব্যালটের রেভলিউশন হবে। এই তরুণ প্রজন্মকে সেই ব্যালটের রেভলিউশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে। এবং বাংলাদেশে যে পলিটিক্যালি ফাইন্যান্সিয়াল মডেল কালচার রয়েছে, চাঁদাবাজি, মাস্তানি, মিছিল মিটিংয়ে যাওয়া, টাকা ইনকাম করা, এগুলো আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে বন্ধ করে দেব। অনুষ্ঠানে বিভিন্ন খাতের 20 জন তরুণ উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে অনড় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে শনিবার দিনব্যাপী শাটডাউন কর্মসূচিতে সমুদ্র স্থলবন্দরগুলোতে ব্যাহত হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে পাসপোর্টধারী যাত্রী সেবা কর্মসূচির আওতামুক্ত রয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী এনবিআর সংস্থার ঐক্য পরিষদের ব্যানারে শনিবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব বোর্ড ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। যদিও এনবিআর এর পক্ষ থেকে কর্মীদের অফিসে উপস্থিত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা ছিল, তা উপেক্ষা করেই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। চেয়ারম্যান আব্দুর রহমান খান স্যার, ওনার পদত্যাগ চাই আমরা। চেয়ারম্যান স্যার পদত্যাগ না করা পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। বিকেল 3টে নাগাদ রাজস্ব ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ব্যবসায়ীদেরকে আমরা সবসময় সুবিধা দিয়েছি, সবসময় সহায়তা করেছি। তারা যদি সরকারকে এই বিষয়ে বলেন তাহলে সরকার দ্রুত আমাদেরকে আলোচনার টেবিলে ডাকবেন। এ সময় সরকারের সাথে সমস্যা নিরসনে আলাপ আলোচনায় বসতে আগ্রহী বলেও জানান তারা। অর্থ মন্ত্রণালয় হতে জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনায় বসতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সদা প্রস্তুত রয়েছে। আলোচনায় যাওয়ার একটাই কথা, সেটি হচ্ছে যৌক্তিক রাজস্ব সংস্কারের দাবি নিয়ে যাব, যেটি করার জন্য এই মুহূর্তে প্রথম প্রতিবন্ধকতা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের মধ্য দিয়ে সেটি শুরু করতে হবে। এদিকে দেশজুড়ে আঞ্চলিক দপ্তর ও কাস্টম হাউসগুলোতে কর্মসূচি পালন করায় অচল হয়ে পড়ে রাজস্ব কার্যক্রম। চট্টগ্রামে ব্যাহত হয় আমদানি রফতানি। 9:30 15-10টায় আমি এখানে ইন করছি, প্রত্যেকটি শাখায় গেলাম, সব শাখায় তালা মারা। কিন্তু আমাদের কার্যক্রমের খুব ব্যাঘাত দিচ্ছে, কারণ আমরা আসছি অ্যাসেসমেন্ট করার জন্য। আজকে কাস্টম তো এনবিআর সার্কুলার খোলা থাকার কথা, কিন্তু আমরা এসে দেখলাম যে সমস্ত কার্যক্রম, সমস্ত সেকশনগুলো বন্ধ। স্থবির হয়ে আছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যাত্রী পরিবহন ছাড়া এখানেও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এনবিআরের অচল অবস্থায় দৈনিক 2,500 কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ী নেতাদের। আছে ক্রয়াদেশ বাতিলের হুমকিও, যার নেতিবাচক প্রভাবে বন্ধ হয়ে যেতে পারে অনেক রফতানিমুখী প্রতিষ্ঠান। এমন নানা শঙ্কার কথা তুলে ধরে সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার কার্যালয়কে জরুরি ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্যবসায়ী সংগঠনগুলোর যৌথ সংবাদ সম্মেলনে শর্ত ছাড়া আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। এক টেবিলে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, ডিসিসিআই, এমসিসিআই, বিসিআই, আইসিসি বাংলাদেশ সহ দেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন। এনবিআরের বর্তমান অচলাবস্থার প্রভাব তুলে ধরতে শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করা হয় এক যৌথ সংবাদ সম্মেলন। প্রথমে সব সংগঠনগুলোর পক্ষে লিখিত বক্তব্যে তুলে ধরা হয় এনবিআর কর্মকর্তা কর্মচারীদের চলমান কর্মসূচিতে কিভাবে মাসুল গুনছে দেশের অর্থনীতি, সেই চিত্র। দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। দেশের রপ্তানিতে বর্ধিত লিড টাইম আরও বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া পোর্টের বিমানবন্দরে আমদানি
রপ্তানিযোগ্য পণ্য পড়ে থাকার দরুন বৃষ্টি রোদে নষ্ট হচ্ছে, ড্যামারেজ বাড়ছে। এ সময় বিজিএমইএ সভাপতি জানান, এনবিআর এর অচল অবস্থায় দৈনিক ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষতির মুখে পড়ছে। তুলনামূলক ছোট কারখানা বন্ধ হয়ে পড়ার শঙ্কায় আছে। 65 বিলিয়ন হচ্ছে ট্রানজাকশন। এটাকে যদি আপনি কর্মদিবস দিয়ে ভাগ করেন ৩০০ দিন, তো রাফলি প্রতিদিন হলো ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো। এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে। এর কারণে যেটা হবে যে কোনো ইন্ডিভিজুয়াল যার হলো শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি কম, সেই ফ্যাক্টরি বসে যাবে এবং দেউলিয়া হয়ে যাবে। সংবাদ সম্মেলন থেকে কোনো রকম শর্ত ছাড়া আন্দোলনকারীদের যোগ দেওয়ার পরামর্শ দিয়ে সংকট কাটাতে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এগিয়ে আসার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। আমরা চাই কোনো সমস্যা যে টেবিলে বসে সমাধান করা যায় না, এটা আমরা বিশ্বাস করি না। ইন গুড ফেইথ, উইথাউট প্রিকন্ডিশন বসতে হবে, কথা শুনতে হবে, কিছু ছাড় দিতে হবে। কিন্তু দুটো জিনিস প্রথমেই যেটা ফারিস ভাই বলেছেন, এনবিআর এর সংস্কার হতে হবে। তবে দাবির প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণের বিপক্ষে অবস্থানের কথা জানানো হয় যৌথ সংবাদ সম্মেলন থেকে। আমাদের ভবিষ্যৎ কি? সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ১ জুলাই থেকে গ্রাহককে ৪০০ টাকায় ইন্টারনেট সেবা দিতে সরকার নির্দেশ দিলেও তা প্রত্যাখ্যান করেছেন ব্রডব্যান্ড সেবাদাতারা। উল্টো ৪০০ টাকা থেকে সর্বনিম্ন খরচ বাড়িয়ে ৮০০ করার প্রস্তাব দিয়েছেন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম। নির্দেশনা মানতে বাধ্য করা হলে হিতের বিপরীত হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। দেশে অনলাইন কেনাকাটা, তথ্য ও বিনোদন সহ নানা কাজে প্রতিদিন ৬৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হয়, যার অর্ধেকের বেশি ব্যবহার করেন ১,৪৩,০০,০০০ ব্রডব্যান্ড গ্রাহক। গেল মে মাসে গ্রাহক পর্যায়ে ৫ থেকে ২০ এমবিপিএস পর্যন্ত ৩ ক্যাটাগরিতে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম ২০% বা ১০০ টাকা কমায় বিটিআরসি। ১ জুলাই থেকে ৫০০-র পরিবর্তে ৪০০ টাকায় ৫ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে নতুন দর কার্যকরের ২ দিন আগে শনিবার টেলিকম খাতের রিপোর্টারদের সংগঠন টিআরএনবির কর্মশালায় সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যানের ঘোষণা দেন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা। বিটিআরসি হয়তো বাধ্য করতে পারে যে না, তোমাদের ৪০০ টাকার প্যাকেজও ইন্ট্রোডিউস করতে হবে। সেই ক্ষেত্রে হয়তোবা ইন্ডাস্ট্রির মধ্যে যে অস্থিরতা সৃষ্টি হবে, এটার দায়িত্ব হয়তোবা আলটিমেটলি যে পলিসি মেকার আছে ওনাদের উপর যেই পড়বে, এবং এটা ৪০০ টাকায় ইন্টারনেট কোনোভাবেই সম্ভব না। খসড়া টেলিকম নীতিমালায় মূল নেটওয়ার্ক থেকে অপটিক্যাল ফাইবার দিয়ে গ্রাহকের কাছে সরাসরি ইন্টারনেট সেবা দেওয়ার সুযোগ রাখা হয়েছে মোবাইল অপারেটরদের জন্য, যা নিয়ে আপত্তি জানায় আইএসপিএবি। মোবাইল অপারেটর চাচ্ছে ইন্ড ইউজারকে দিতে, কে কি চাচ্ছে, তার থেকে বড় কথা হচ্ছে 18 কোটি জনগণকে কোয়ালিটি অফ সার্ভিস আমরা কিভাবে দিতে পারছি। কর্মশালায় সরকারের পক্ষ থেকে স্টারলিংকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগও তোলেন আইএসপিএবির সভাপতি। লেভেল প্লেইং ফিল্ড দেন, সেটা হোক প্যারিসের কোম্পানি আর হোক ইউএস এর কোম্পানি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সুদ হার বেড়ে 14% হওয়ায় বেসরকারি খাতে ব্যয় বেড়েছে প্রায় 14 লাখ কোটি টাকা। শনিবার এক সেমিনারে এমন তথ্য তুলে ধরে ঢাকা চেম্বার। এ সময় মূল্যস্ফীতি বাড়ার কারণ হিসেবে বিগত সরকারের ৯/৬ সুদ হার বাস্তবায়নকে দুষল কেন্দ্রীয় ব্যাংক। আগের সরকারের দুর্নীতির দায়ে ঋণদাতা সংস্থাগুলো কেন নেবে না, এমন প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। বিগত সরকার ব্যাংক ঋণ ও আমানতের সুদ হার ৯/৬ আটকে রাখায় অতিরিক্ত টাকা বাজারে প্রবেশ করে। মূল্যস্ফীতি 10%-এর উপরে চলে যাওয়া এর অন্যতম একটি কারণ। ব্যাংক খাত নিয়ে ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে এমন কথা তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি বলেন, মূল্যস্ফীতি কমাতে সরকারকে সুদের হার বাড়াতে হয়েছে। এই ৯/৬-এর মধ্যে আপনারা কি খুবই উপকার হয়েছেন, আপনারা কি খুবই গ্রোথ করেছেন। বেসিক্যালি এখন যে হাই ইনফ্লেশন, উনি যে বললো 10% উপরে ইনফ্লেশন, 14% ফুড ইনফ্লেশন, নন ইনফ্লেশন প্রায় 11%, এইটার বীজ কিন্তু তখনই বপন করা হয়েছে। এ সময় ঢাকা চেম্বার জানায়, ঋণের সুদ হার ৯ থেকে বেড়ে 14% হয় তাদের ব্যবসার খরচ বেড়েছে। শুধু সুদজনিত ব্যয় বেড়েছে প্রায় 14 লাখ কোটি টাকা। ইন্টারেস্ট রেট বাড়লে আপনার ডেলিনকুয়েন্সি বাড়ে, মানে ব্যাংকে এনপিএল বাড়ে। কেন? তার কারণটা হচ্ছে এইটাই, যে ওই হায়ার ইন্টারেস্ট রেটে একটা ব্যবসা কতখানি লোন নিতে পারবে, কতখানি লোন সাস্টেন করতে পারবে, সেই ভলিউমটা ড্রাস্টিক্যালি কমে আসে। আলোচনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, বিগত সরকারের দুর্নীতি জানার পরও আইএমএফ, বিশ্ব ব্যাংক সহ ঋণদাতা সংস্থাগুলো অর্থ ছাড় করায় তাদেরও দায় আছে। দুর্নীতির ভাগে কি আইএমএফ হবে না, যে লাইফ লাইন দিল?
এই দুর্নীতির ভাগে কি এডিবি হবে না, যে গভর্নমেন্টকে তারা জেনে শুনে দিচ্ছে যেখানে চুরি হয়ে যাচ্ছে টাকা? ওয়ার্ল্ড ব্যাংকে হবে না? আপনি তখনকার দিনে ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটে যান, এই বিপ্লবের আগে ভূয়সী প্রশংসা অর্থনৈতিক। এ সময় তিনি বলেন, সুদ হার বাড়ানো ছাড়াও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার আরও কৌশল আছে, সেদিকে সরকারকে হাঁটতে হবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আমদানি রফতানি পণ্যের মান পরীক্ষায় নতুন যুগে প্রবেশ করল বিএসটিআই এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। সকালে প্রতিষ্ঠানটির নতুন 10তলা ভবন উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা। আগে 92টি পণ্য পরীক্ষা হলেও এখন হচ্ছে 315টি। এতে কম সময়ে সেবা নিশ্চিতের পাশাপাশি বন্দরের পণ্য খালাসে গতি বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে আসা মাত্র 92টি পণ্যের মান পরীক্ষা করা হতো বিএসটিআই কার্যালয়ে। কাজের ধীরগতির পাশাপাশি আমদানি রফতানিকারকদের যেতে হতো ঢাকায়। এমন বাস্তবতায় দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে অবশেষে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে নির্মিত হল 10তলা নতুন বিএসটিআই ভবন। এখন থেকে বৈদ্যুতিক ও প্রকৌশল পণ্য, খাদ্য ও কৃষিজাত পণ্য সহ মোট 315টি পণ্যের মান পরীক্ষা করা যাবে এখানে। শনিবার সকালে গণ অভ্যুত্থানের শহীদ ফয়সাল আহমদের মাকে নিয়ে ভবনটির উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। তিনি বলেন, নতুন ভবন চালু হওয়ায় আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আসবে। বিএসটিআই এর এই 10তলা বিশিষ্ট আধুনিক ল্যাবরেটরি সমৃদ্ধ ভবন স্থাপন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা চট্টগ্রামের শিল্প বাণিজ্যকে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় এগিয়ে নেবে বলে এবং তার অধিকার রক্ষা করবে বলে আমরা মনে করি। এর আগে ভবনের বিভিন্ন ল্যাব পরিদর্শন করেন উপদেষ্টা। বিএসটিআই মহাপরিচালক জানান, কম সময়ে সেবা নিশ্চিতের পাশাপাশি গতি বাড়বে পণ্য খালাসেও। অত্যাধুনিক মেশিনপত্রগুলো সংযোজিত হয়েছে। আমরা আশা করি ঢাকামুখী যে কার্যক্রম সেটা আমাদের বহুলাংশে হ্রাস পাবে। আমরা ক্রমান্বয়ে এই প্রতিষ্ঠানটিকে আরও একটি প্রতিষ্ঠান হিসাবে আমরা স্বীকৃতি দিতে চাই। প্রকল্পটি ব্যবহৃত হয়ে আমাদের এই চিটং তথা দেশের বিভিন্ন উন্নয়নে যে ভূমিকা রাখবে। বিএসটিআই এর নান্দনিক 10তলা নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে 8 কোটি টাকা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকার রাস্তায় সড়ক দুর্ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী ব্যাটারি চালিত অটোরিকশা। লাগাম টানতে আগস্টে ঢাকার রাস্তায় নামছে গতি নিয়ন্ত্রিত ই রিকশা। ঢাকার উত্তর সিটি কর্পোরেশন প্রশিক্ষণ কার্যালয়ে এই কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় বাড়ানো হবে শিক্ষার্থীদের অংশগ্রহণ। রাজধানীর রাস্তায় প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। এর পেছনে বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী ব্যাটারি চালিত দ্রুতগতির রিকশা। এবার ব্যাটারি চালিত রিকশা দৌরাত্ম কমাতে আগস্টের প্রথম সপ্তাহে ঢাকার রাস্তায় নামবে গতি নিয়ন্ত্রিত এইসব ই রিকশা। শনিবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আয়োজিত ই রিকশার মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এলাকা এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি 3 চাকার এইসব ই রিকশা। প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিকশা এবং ওই রিকশাগুলো ওই জোনেই চলবে। যখন 5ই আগস্টের পর কোনো আইন শৃঙ্খলা ছিল না দেশে, তখন ট্রাফিক কন্ট্রোল করেছিল আমাদের স্টুডেন্টরা। সেখান থেকেই ইন্সপায়ার্ড হয়ে আমরা আরও বিভিন্ন জায়গায় এটাকে বাস্তবায়ন করতে চাই। যারা মাস্টার ট্রেনার হিসেবে ট্রেনিং নেবেন, সেখানে একটা বড় অংশ স্টুডেন্টরা আছেন এবং এখানে পুলিশের সদস্যরাও ট্রেনিং নেবেন। তারা পরবর্তীতে আমাদের রিকশা চালকদেরকে ট্রেন করবেন। অনুষ্ঠানে উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ ইজাজ বলেন, ই রিকশা চালু হবার পর ওইসব এলাকা থেকে অনুমোদনবিহীন রিকশা ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে। নিরাপদ সড়ক এটা তো মানুষের অধিকার এবং এটার সাথে জীবন জড়িত। সুতরাং যেই বাহনগুলো এখন এই টেসলার নামে প্রতিদিন বাজারে আসছে, মাঠে আসছে, এটা তো মানুষের জনস্বাস্থ্য এবং জীবনের সাথে হুমকির সম্মুখীন। সুতরাং এটাকে আমরা কিভাবে প্র্যাগমেটিক্যালি ফেজ আউট করতে পারি, সেই প্রচেষ্টাই কিন্তু দীর্ঘ 8 মাস যাবৎ বিভিন্ন সময় করা হয়েছে, আপনারা দেখেছেন। প্রথম ধাপে 300 প্রশিক্ষণার্থীকে ই রিকশা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। পরবর্তীতে তারা চালকদের প্রশিক্ষণ দিবেন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। শেরপুরে বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়ার 7.5 ঘন্টা পর উদ্ধার হলো নবজাতক। এই ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার বিকেলে শ্রীবর্দীর করুয়া এলাকার চানমিয়ার বাড়ি থেকে শিশুটি উদ্ধার হয়। এ সময় চাঁদনি বেগম নামে এক নারীকে গ্রেফতার করা হয়।
শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শহরের বর্তলা এলাকার শেরপুর ইউনাইটেড হাসপাতালের ৩১০ নম্বর কেবিন থেকে শনিবার সকালে চুরি হয় শিশুটি। যে মহিলা বাচ্চারা চুরি করেছে অভিযুক্ত বিচার চাই আমি, ওই মহিলার উপর অভিযুক্ত বিচার চাই আমি। আন্নিকের দোয়া, আল্লাহর দোয়ায় বাচ্চারা পাওয়া গেছে। বাচ্চাটা কিভাবে বের করা যায় সবাই পরিশ্রম করে ইনশাল্লাহ আমরা বাচ্চাটারে পাইছি। অক্ষত অবস্থায় এবং নিরাপদ অবস্থায় উদ্ধার করতে পেরেছি। এই ঘটনার সাথে জড়িত চাঁদনী নামে, যার বয়স 25, একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু হয়েছে আইনানুগ প্রক্রিয়াধীন। প্রাথমিক তদন্তে জানা গেছে সে বাচ্চাটাকে চুরি করেছিল নিজে পরিপালন করার জন্য। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে থাই প্রধানমন্ত্রী ফোনালা ফাঁসের জেরে শনিবার রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। এ সময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেন বিক্ষুব্ধরা। বলেন, এবার দল নয়, জাতির পক্ষে মাঠে নেমেছে মানুষ। থাইল্যান্ডের পতাকা হাতে স্থানীয় সময় শনিবার ব্যাংককের রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী পেতংতান শিনোওয়াত্রার পদত্যাগের দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে ব্যাংককের বিজয় স্মারক চত্বর। কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে থাই প্রধানমন্ত্রী ফোনালা ফাঁসের পর পেতংতাংয়ের বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ সহ নানা ইস্যুতে সংকটের মধ্যেই গেল সপ্তাহে ফাঁস হওয়া ওই টেলিফোন আলাপে কম্বোডিয়ার নেতা কি চান সে প্রশ্ন করেন থাই প্রধানমন্ত্রী। একই সঙ্গে থাইল্যান্ডের সেনাবাহিনীর এক কমান্ডারকে উদ্দেশ্য করে তিনি বলেন, কমান্ডার থাই সরকারের পক্ষে নেই। আর এতে শুরু হয় বিতর্ক। বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রীর এমন মন্তব্য থাইল্যান্ডের সার্বভৌমত্ব ও সম্মানকে হুমকিতে ফেলেছে। প্রথমত, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে অনেক বিরোধপূর্ণ ইস্যু রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী এক কমান্ডারকে খাটো করেছেন, তার উপর আবার কম্বোডিয়ার নেতা কি চান সেটাও জানতে চেয়েছেন। আর এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা স্বাধীনতাকে অসম্মান করা। সরকারের পদত্যাগ চাইলেও তাতে সেনাবাহিনী হস্তক্ষেপ করুক তা চান না আন্দোলনকারীরা। আমরা চাই না যে সেনাবাহিনী হস্তক্ষেপ করুক, কারণ আমাদের সেনারা এর মধ্যেই তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তাদের দায়িত্ব পালন করছে। আর অতীতেও সেনা অভ্যুত্থান দুর্নীতির সমাধান আনতে পারেনি। সরকার বিরোধী এই বিক্ষোভের ডাক দিয়েছে ইউনাইটেড ফোর্স অব দ্য ল্যান্ড, যারা গত 2 দশকে শিনোওয়াত্রা পরিবারের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। পেউথাই পার্টি 2023 সালে ক্ষমতায় আসার পর এটাই সবচেয়ে বড় সরকার বিরোধী সমাবেশ। প্রধানমন্ত্রী পেতংতাং বর্তমানে অর্থনৈতিক চ্যালেঞ্জ, জোট সরকারের টানাপোড়েন এবং আগামী মাসের অনাস্থা ভোটের মুখে রয়েছেন। অতীতেও এমন আন্দোলনের জেরে সামরিক হস্তক্ষেপ কিংবা আদালতের রায় পর্যন্ত গড়াতে দেখা গেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্রয়োজনে ইরানে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক প্রতিনিধিদের পরিদর্শনের দাবিদার। যুদ্ধ থামলেও সব ধরনের প্রস্তুতি নিয়ে সেনাদের সোচ্চার থাকার আহ্বান ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। এদিকে ইসরায়েলি হামলায় নিহত শীর্ষ সামরিক কর্মকর্তাদের জানা যায় তেহরানের হল নামে সাধারণ মানুষের। শোক সমবেদনায় ইসরায়েলি হামলায় নিহতদের স্মরণ করলেন ইরানিরা। শনিবার তেহরানের রাস্তায় ঢল নামে শোকাহত হাজারো মানুষের। ইসরায়েলি হামলায় নিহত ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানীদের জানাজায় অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ছিলেন বাহরাইন, ইরাক সহ কয়েকটি আরব দেশের প্রতিনিধিরাও। যুদ্ধ থামলেও থেমে নেই ইরান ইসরায়েল উত্তেজনা। কূটনৈতিক পর্যায়ে এখনো 2 দেশের মধ্যে চলছে রেষারেষি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন এনফোর্সমেন্ট প্ল্যান তৈরি করতে। ইসরায়েলের আকাশ নিয়ন্ত্রণ ধরে রাখা, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ইরানের সহায়তার জবাব দেওয়ার জন্য এই পরিকল্পনা বলে জানান তিনি। এই যুদ্ধের জেরে ইরানের পরমাণু সংস্থাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের দাবি তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক পরমাণু সংস্থা কিংবা যুক্তরাষ্ট্রের সংস্থাগুলোর পরিদর্শন ছাড়া ইরানের সঙ্গে ভবিষ্যৎ কোনো সমঝোতা সম্ভব নয়। ইরানের বিরুদ্ধে প্রয়োজন হলে ফের বোমা হামলার হুমকি দেন ট্রাম্প। বলেন, ইরান যদি আবার উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে নতুন করে হামলার প্রশ্নে কোনো দ্বিধা থাকবে না। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হামলাকে যুক্তরাষ্ট্রের মুখে চপেটাঘাত বলে উল্লেখ করলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ট্রাম্প। বলেন,
তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার একটি পরিকল্পনায় কাজ করছিলেন, কিন্তু খামেনির আক্রমণাত্মক বিবৃতি পাওয়ার পরপরই সব স্থগিত করেন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের আজমানে কনসুলার সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এখন থেকে শহরটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা এখান থেকেই পাসপোর্ট সহ বিভিন্ন সেবা পাবেন। এতে সময় ও অর্থ দুটোই বাঁচবে বলে আশা সংশ্লিষ্টদের। বিস্তারিত শিবলি আসাদিকের রিপোর্টে। সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে প্রায় 2 লাখ বাংলাদেশির বসবাস। শিল্পাঞ্চল হওয়ায় শহরটিতে শ্রমিকের সংখ্যা বেশি। পাসপোর্ট সহ নানা সেবা নিতে প্রবাসী বাংলাদেশিদের ছুটে যেতে হয় বাংলাদেশ কনসুলেটে। এতে সময় ও অর্থ দুই খরচ হয়, পড়তে হয় নানা বিড়ম্বনায়। আজমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কথা চিন্তা করে কনসুলার সেবা সহজ ও দোরগোড়ায় পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত বাংলাদেশ সমিতির সহযোগিতায় বাংলাদেশ কনসুলেট দুবাই শিল্পনগরী আজমানে চালু করেছে কনসুলার সেবা কেন্দ্র। গেল শুক্রবার এটি খুলে দেওয়া হয়। আমরা আশানুরূপ সাড়া পেয়েছি এবং সর্বত্রই এইটা বিশেষ করে বাংলাদেশিদের মাঝে যারা স্বল্প বেতনে চাকরি করে এবং যারা সাধারণ শ্রমিক আছে তাদের প্রত্যেকের জন্য একটি বিশেষ সহায়তা হয় বলে আমি মনে করি। এই ধরনের আয়োজন অবশ্য আজমানে এই প্রথম, এর আগে কখনো সমিতির মাধ্যমে এই সার্ভিসটা হয়নি। কনসুলার সেবা কেন্দ্রের তত্ত্বাবধায়করা জানান, প্রতি মাসে এখানে প্রায় 1,500 প্রবাসী বাংলাদেশি পাসপোর্ট, জন্ম নিবন্ধন, এনআইডি, প্রবাসী কল্যাণ কার্ড সহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ কনসুলেটের বিশেষ টিম মাসে 2 বার এই সেবা কেন্দ্রে ই পাসপোর্টের বায়োমেট্রিক সংগ্রহ করবে। এছাড়া প্রবাসীরা এই সেবা কেন্দ্র থেকে ইমিগ্রেশন সংক্রান্ত নানা তথ্য, টাইপিং, ভিসা প্রসেসিং, টিকিট করারও সুযোগ সুবিধা পাবেন। আইন কানুন সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য পাবেন বলে জানানো হয়। এই সেবাটা যাতে মানুষের প্রত্যন্ত অঞ্চলে চলে যায় তার ধারাবাহিকতায় আজমানে আজকে যে পাসপোর্ট সেবা সমিতির মাধ্যমে শুরু হলো। তাদের যেই সেবা, তাদের সেবাটা যেন দোরগোড়ায় পৌঁছতে পারে এবং অত্যন্ত স্বল্প খরচের মধ্য দিয়ে। আমরা চেষ্টা করব আমাদের প্রবাসীদেরকে সকল ধরনের সহায়তা দিতে, শুধু কনসুলার সেবা নয়, তাদের অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোর মধ্যেও আমরা চেষ্টা করতেছি অলরেডি তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে। কনসুলার সার্ভিস দেওয়া হবে মাসে 2 বার, সুতরাং আমরা প্রতিবারই আশা করি আমরা সকানিক সেবা দেওয়ার মতো আমাদের সেই ব্যবস্থাপনা এখানে আছে। সেবা কেন্দ্রটি উদ্বোধন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি। এমন উদ্যোগকে স্বাগত জানান তারা। আগামীতে সেবা কেন্দ্রের কার্যক্রম সৃজনশীল ও গতিশীল করতে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চান কমিউনিটি নেতারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। 4 ঋতুর দেশ কানাডার গ্রীষ্মকাল মানেই আলো আর উষ্ণতা। এই সময়টায় প্রবাসীরা যেন নিজেদের মতো করে উপভোগ করেন প্রকৃতি আর সংস্কৃতির মেলবন্ধন। কখনো পরিবার বন্ধুদের সঙ্গে, আবার কখনো কমিউনিটির আয়োজনে আনন্দ সময় কাটান তারা। কানাডা থেকে বিস্তারিত আবু হানিফ শুভর রিপোর্টে। হাড় হিম করা শীতের দেশ কানাডায় জুন থেকে আগস্ট মানেই প্রাণের ছোঁয়া। গাছে সবুজ পাতা, বাতাসে উষ্ণতা আর সূর্য ডোবে প্রায় রাত 9টায়। এই যেন আলোর এক দীর্ঘ উৎসব। 4 ঋতুর মধ্যে গ্রীষ্মই সবচেয়ে প্রিয় কানাডাবাসীর। পার্কে পার্কে বারবিকিউ পার্টি, বন্ধু পরিবার পরিজনের সঙ্গে আড্ডা, গল্প, খুনসুটি আর নানা আয়োজনে ছুটির দিনগুলোতে মেতে ওঠেন তারা। We really enjoy people coming and enjoying being together and meeting and making new friends. Everyone is sharing. It's been very great. বাংলাদেশি প্রবাসীরাও গ্রীষ্মকে রাঙান নিজেদের মতো করে। কমিউনিটির পিকনিক, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ফুটবল টুর্নামেন্টে মেতে ওঠেন প্রাণের উচ্ছ্বাসে। সামারে আমাদের স্কুল বন্ধ, আমরা প্রতিদিন পার্কে আসি, আমাদের পার্কে খেলতে ভালো লাগে। আমি সামারে খুব আনন্দ করি, অনেক সাইকেল চালাই পার্কে। আমরা পার্কে গিয়ে আমরা ফুটবল খেলতে অনেক মজা লাগে। শুধু বড়রা নয়, শিশুদের জন্য গ্রীষ্ম মানেই আনন্দ। স্কুল বন্ধ থাকায় খেলা, গল্প আর ঘোরাঘুরিতে কেটে যায় দিন। কোনো দল ছুটে যান সৈকতে, কেউ বা যান নদী বা হ্রদে মাছ ধরতে। উষ্ণ প্রকৃতি আর সম্পর্কের মেলবন্ধনে কানাডার গ্রীষ্মকাল যেন প্রবাসী বাংলাদেশিদের জন্য এক আনন্দ সময়। এই সময়টাতে তারা ফিরে পান দেশ, আত্মীয়তার সুখ স্মৃতি। কানাডার গ্রীষ্মকাল শুধু আবহাওয়ার নয়, এটি সম্পর্কের, মিলনের আর সংস্কৃতির উচ্ছ্বাসের সময়। প্রকৃতির বুক জুড়ে বয়ে যাওয়া উষ্ণ বাতাসের প্রবাসীরা খুঁজেন
নিজ দেশের গন্ধ। আবু হানিফ শুভ, সময় সংবাদ, কানাডা। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের লন্ডন রিজিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মনির আহমেদ, সেক্রেটারি জেনারেল তোফাজ্জল আলম এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মাহবুবুল আলম খান। লন্ডনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের উন্নয়ন এবং সংগঠনের স্বচ্ছ নেতৃত্বের প্রতিশ্রুতি দিয়ে বলেন, তাদের লক্ষ্য হবে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সেবায় আরও কার্যকর ও সংগঠিতভাবে এগিয়ে যাওয়া। কমিটির সকল সদস্যদের সঙ্গে নিয়ে লন্ডনের প্রবাসী ব্যবসায়ী সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন তারা। যাতে প্রচার হয় এবং ব্যবসার বৃদ্ধি হয়। গুঞ্জনই সত্যি হলো, টেস্ট অধিনায়কত্ব ছড়াচ্ছেন নাজমুল হোসেন শান্ত। অভিমান থাকলেও সংবাদ সম্মেলনে প্রকাশ করেননি কারো প্রতি কোনো রাগ ক্ষোভ। তবে তার মতে 3 ফরম্যাটে 3 অধিনায়ক এখন অপ্রয়োজনীয়। টেস্ট সিরিজ শুরুর আগে বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন শান্ত। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। যদিও অভিমান থাকলেও অধিনায়কত্ব ছাড়া নিয়ে প্রকাশ করেননি কোনো রাগ কিংবা ক্ষোভ। অধিনায়ক হিসেবে শেষ সংবাদ সম্মেলনে জানালেন 3 ফরম্যাটে 3 অধিনায়কের সিদ্ধান্ত এখন অপ্রয়োজনীয়। আমি আশা করব যে এই জিনিসটা কেউ এরকম না মনে করে যেটা আমি পার্সোনাল কোনো কিছু থেকে বা আমার মন খারাপ থেকে রাগ থেকে এই জিনিসগুলো করেছি। এটা আমি ক্লিয়ার করলাম, এটা জাস্ট বিকজ অফ টিমের বেটারমেন্টের কারণে এবং এখানে কোনো পার্সোনাল কোনো কিছু নেই। 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো পুরোটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা 3টা ক্যাপ্টেনই তারা রাখবে, সেটা একদমই টোটালি তাদের ডিসিশন। টেস্ট সিরিজের মাঝেই চলমান ছিল শান্তর অধিনায়কত্ব ইস্যু। হঠাৎ করেই কি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি? খোলাসা করলেন পুরোটা। সিরিজ শুরুর আগেই বোর্ডের সঙ্গে আলোচনা করে এসেছেন বাঁহাতি ব্যাটার। ক্রিকেট অপারেশনসকে আমি অলরেডি জানিয়েছি, বেশ কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম। সো তারা এই বিষয়ে টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি এবং আমি মনে করি যে এটাতে টিমের ভালো কিছুই হবে। কারণ আমি এই ড্রেসিং রুমটাতে লাস্ট কয়েক বছর ধরে লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে। শান্তর সঙ্গে থাকা টিম ম্যানেজার নাফিস ইকবাল অবশ্য বোর্ডের পক্ষ থেকে সাদা পোশাকে এতদিন দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান শান্তকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। কলম্বো টেস্টের পরে শান্ত টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেবেন তা জানা ছিল না ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের। নেতৃত্ব দেওয়ার ক্ষমতার কারণে শান্তকে টেস্ট অধিনায়ক হিসেবে বেশি প্রয়োজন ছিল বলে মত ফাহিমের। যদিও ওয়ানডে অধিনায়কত্ব থেকে কেন সরানো হলো সে উত্তরে কিছুটা দ্বিধান্বিত ক্রিক অফ চেয়ারম্যান। তবে পরিবর্তনের আগে শান্ত মিরাজের সঙ্গে আলোচনা হয়েছিল বলে জানান তিনি। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। 1-0 ব্যবধানে বাংলাদেশ টেস্ট সিরিজ হেরেছে। ওয়ানডে সিরিজ শুরু হবে 2 জুলাই থেকে। তবে তার আগে আলোচনা নাজমুল হোসেন শান্তর টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে। তিনি যে হুট করেই কলম্বো টেস্টের পর ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, এই বিষয়গুলো আসলে বোর্ড জানতো কিনা। নাজমুল হোসেন শান্ত ক্রিকেট অপারেশনসকে জানিয়েছেন, তবে শান্ত হঠাৎ করে এই ম্যাচের পরেই যে তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিবেন সে বিষয়ে অনেকটাই অজ্ঞ ছিল ক্রিকেট বোর্ড। এর মাধ্যমে বোঝা যায় যে ক্রিকেটার এবং বোর্ডের মাঝে যে একটা দূরত্ব তৈরি হয়েছে অন্তত শান্তর ব্যাপারে। ওর নেতৃত্বগুণ আমি কাছ থেকেও দেখেছি, খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে এবং ইজ এ গুড লিডার। এটাই সিদ্ধান্ত, আই রেসপেক্ট দ্যাট এবং আশা করব যে ও ক্রিকেটার হিসেবে, ব্যাটার হিসেবে ভালো খেলতে থাকবে। আলোচনা হয়েছিল এবং আমার ধারণা ছিল যে ও এটা হলেও আরও পরে হবে। নাজমুল আবেদিন ফাহিম বারবারই প্রশংসা করছিলেন নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বের। প্রশ্ন করেছিলাম, এত যেহেতু প্রশংসা করছেন তাহলে কেন তাকে ওয়ানডে থেকে সরিয়ে দেওয়া হলো? এই প্রশ্নের উত্তরে কিছুটা দ্বিধান্বিত ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। তিনি বিষয়টা আসলে বোর্ডের সিদ্ধান্ত বলেই কাটিয়ে দিয়েছেন। সিদ্ধান্তটা যখন বোর্ড থেকে নেওয়া হয়েছে তাকে প্রথমেই শান্তর সাথে আলাপ করা হয়েছে যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, ওর রোলটা কি থাকবে সেই সময়টা সেটা ওকে বলা হয়েছে। টেস্টের পর এখন বাংলাদেশের সামনে রঙিন পোশাকের সিরিজ। তবে এই সংস্করণেও খুব বেশি ভালো অবস্থায় নেই বাংলাদেশ। মিরাজ অধিনায়কত্ব শুরু করবেন এই সিরিজ দিয়ে পূর্ণ মেয়াদে। নতুন অধিনায়কের নেতৃত্বে নতুনভাবে ভালো কিছুর প্রত্যাশা রাখছে টিম ম্যানেজমেন্ট। বলাররা যদি নিজেদেরকে আবার জাগিয়ে তুলতে পারে, তাদের রিসেন্ট পাস যে পারফরমেন্স ছিল যেটা নিয়ে আমরা
কিছুটা স্বস্তিতে ছিলাম, তাহলে বোধহয় দল ভালো করবে। শুধু ব্যাটারদের পক্ষে একা তো সম্ভব হবে না, বোলিংয়ে বোধহয় আমরা কিছুটা পিছিয়ে পড়েছি, সেটা মেকআপ করতে পারলে আমরা ভালো করতে পারবো। মাঠের বাইরে নানা ইস্যুতে বিসিবি বেশ খানিকটা চাপের মধ্যে আছে। রঙিন পোশাকে মাঠে নামবে বাংলাদেশ, তবে এই সব আলোচনাকে পেছনে ফেলে নিশ্চয়ই ক্রিকেটাররা চাইবেন নিজেদের সেরা ছন্দ দেখিয়ে লঙ্কা থেকে জয় নিয়ে ফিরতে। কলম্বো থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আগামীতে প্রধান রাজনৈতিক শক্তি হবে জোটবদ্ধ ধর্মভিত্তিক দল, আশা ইসলামী আন্দোলনের। সংখ্যানুপাতিক ভোট ও আগে স্থানীয় নির্বাচনের দাবিতে একাত্মতা জামায়াত এনসিপির। ভোট বানচাল কিংবা বিলম্ব করতে সামনে আনা হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতি। ষড়যন্ত্র করে নির্বাচনী ট্রেন থামানো যাবে না, হুঁশিয়ারি বিএনপির। জাতীয় রাগে স্থানীয় ভোট নয়। এবং এনবিআর কর্মীদের কম্পের শাটডাউনে থমকে রাজস্ব আদায়, ব্যাহত আমদানি রপ্তানি কার্যক্রম, দিনে ২৫০০ কোটি টাকা ক্ষতি, দ্রুত সমাধানের আহ্বান ব্যবসায়ীদের। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।